হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। রেকটিফায়ার ডায়োডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এবং ডায়োড ব্যবহারে কিভাবে রেকটিফিকেশনের কাজ করা যায় সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে রেকটিফায়ার জিনিসটা কি। রেকটিফায়ারে যদি আমরা একেবারে আক্ষরিক অনুবাদ করি তাহলে বলা যেতে পারে যে এটা কোনো কিছু সংশোধন করা বা টু কারেক্ট সামথিং। তাহলে আমরা এখানে ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে যেটা করব, আমরা এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাইয়ে কনভার্ট করব। তার মানে এসি সাপ্লাই থেকে এসির পোর্শনটুকু বাদ দিয়ে ডিসি যদি করতে পারি সেটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। So rectifier means converting AC to DC signal. তাহলে শুরু করা যাক। রেকটিফায়ার সার্কিটের দিকে তাকাই। রেকটিফায়ার converts AC signal to DC. তাহলে আমরা জানি এসি সিগন্যালটা সাধারণত এরকম সাইনোসয়েডাল হয় এবং এটাকে রেকটিফাইং করার পর আমরা সাধারণত এরকম একটা সিগন্যাল পাই। এরপর ফিল্টারিংয়ের মাধ্যমে এটাকে পুরোপুরি ডিসিতে কনভার্ট করা হয়। তো মাঝখানে এটা সাইনোসয়েডাল থেকে বা এসি থেকে ডিসিতে আসার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি রেকটিফিকেশন। এবং যেহেতু ডায়োড ব্যবহার করা হয়, তো ডায়োড ব্যবহার করে যদি রেকটিফিকেশন করা হয় সেক্ষেত্রে ডায়োডটাকেই বলা হয় রেকটিফায়ার। তাহলে এখানে আমাদের রেকটিফায়ারের দুই রকম আছে বা প্রকারভেদ দুইটা। এক নাম্বার হাফ ওয়েভ রেকটিফায়ার এবং সেকেন্ডটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আমরা আবার দেখব এটা দুই রকম। একটা ব্রিজ রেকটিফায়ার, এটা কনফিগারেশনের উপর ডিপেন্ড করে দুই রকম, এবং আরেকটা সেন্টার ট্যাপ। তো সবগুলোই আমরা আস্তে আস্তে পড়ব। এখন প্রথমে আসি হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার এটার নাম থেকে বোঝা যাচ্ছে আমাদের যে এসি সিগন্যালের যে ফুল ওয়েভটা থাকে, ফুল সাইকেলের যে ওয়েভ, তার অর্ধেকটাকে সে রেকটিফাই করবে, মানে অর্ধেকটাকে আমি আউটপুটে পাবো এবং বাকি অর্ধেকটাকে পাবো না। এখানে তাহলে বলা হচ্ছে দ্য প্রসেস অফ রিমুভিং ওয়ান হাফ দ্য ইনপুট সিগন্যাল টু এস্টাবলিশ এ ডিসি লেভেল ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফিকেশন। তার মানে শুধু হাফ পোর্শনটাকে যদি আমরা ডিসি লেভেলে কনভার্ট করি সেটাকেই বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য যেই সার্কিটটা প্রয়োজন সেই সার্কিটটা যদি এখানে আঁকি, এখানে আমার পাওয়ার সাপ্লাই, এরপর এখানে একটা ডায়োড দিয়ে দিলাম এবং এখানে একটা লোড হিসেবে রেজিস্টরকে রেখে দিলাম। তাহলে এই যে রেজিস্টরের অ্যাক্রসে যেই ভোল্টেজটা থাকবে সেটা আমার এখানে আউটপুট ভোল্টেজ, এবং এখানে আমি ইনপুট ভোল্টেজ দিলাম ভিআই। এখন ভিআই ইনপুট ভোল্টেজটাকে যদি আমি আঁকার চেষ্টা করি, এখানে ভিআইটা একটা সাইন কার্ভ থাকবে, এবং এখানকার আউটপুট ভোল্টেজটা কেমন হবে সেটাই আমরা দেখব। তাহলে এখন দেখি, যখন প্রথম হাফ সাইকেল মানে পজিটিভ হাফ সাইকেলটা যখন এখানে অ্যাক্টিভ থাকবে তখন এদিকে প্লাস এবং এদিকে মাইনাস। তাহলে এখন পি সাইডে আমি পাচ্ছি পজিটিভ পোলারিটি, এই কারণে এই ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে থাকলে সার্কিটটা দাঁড়াবে এরকম। তার মানে এটার মধ্যে দিয়ে এখন কারেন্ট ফ্লো হবে। এখন যদি এরকম হয় তাহলে আমরা দেখতেছি ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় এটা আমার ভি ইনপুট, এটা ভি আউটপুট যদি হয়, তাহলে এই যে প্রথম হাফ সাইকেলটাকে সে পুরোপুরি ফলো করবে। আমরা আউটপুটও পাবো এইটা। এখানে আমরা ভোল্টেজ কিরশফ ভোল্টেজ ল দিয়েই পেতে পারি। এখানে আমার থাকতেছে ভিআই এবং এখানে ভি নট। তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে ভিআই মাইনাস ভি নট ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে পাচ্ছি ভি নট ইকুয়াল টু ভিআই। তার মানে এখানে যখন 0 ভিআই এর মান, তখন ভি নটের মানও 0। যখন ভিআই এর মান আমি ধরলাম এটা ভিএম, তখন আমার ভি নটের মানও হবে ভিএম। এবং যখন নেগেটিভ হাফ সাইকেল অ্যাক্টিভ থাকবে তখন যদি দেখি, নেগেটিভ হাফ সাইকেলের সময়
আমার এখানে নেগেটিভ থাকবে এবং এখানে পজিটিভ থাকবে, তখন দেখা যাচ্ছে এই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। এই ডায়োডটা যদি রিভার্স বায়াসে আসে তাহলে এই ডায়োডটা এখন ওপেন, এখানে এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ এই অবস্থায় থাকবে। এখন যেহেতু এটার মধ্যে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, তার মানে এটার অ্যাক্রসে এই যে ভি নট, যেটা ভি নট ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা ভি নটটা আঁকি নেগেটিভ হাফ সাইকেলে, তাহলে এইটুকু জায়গা জুড়ে আমার ভি নট হবে 0। আবার যখন এটি পজিটিভ হাফ সাইকেলে চলে যাবে, সে পজিটিভ হাফ সাইকেলটাকে ফলো করে এরকম আমরা একটা কার্ভ পাবো ভি নটে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ডায়োডটা হচ্ছে আইডিয়াল। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কেমন হবে। সো প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য এখানে যে অবস্থায় থাকবে সেটা আমি এই পাশে ড্র করছি। যখন ফরওয়ার্ড বায়াস অবস্থায় ছিল, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে অবস্থা ছিল। এখন ধরলাম প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আমার এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা কিনা 0.7। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে এখানে ভি নট, এবং এখানে আমি ধরলাম ভি কে, যেটা সিলিকন ডায়োডের জন্য 0.7, এবং এখানে আমার আছে হচ্ছে ভিআই। তাহলে এখন এক্ষেত্রে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে এই ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে ভিআই মাইনাস ভি কে মাইনাস ভি নট ইকুয়াল টু 0। সো এক্ষেত্রে আমরা পাচ্ছি ভি নট ইকুয়াল টু ভিআই মাইনাস ভি কে। তার মানে দেখা যাচ্ছে এই আউটপুট ভোল্টেজ যেটা হবে ইনপুট ভোল্টেজের থেকে সব সময় ওই ডায়োডটার যে ভিতরে যে ভোল্টেজ ড্রপটা, বা আমরা যদি বলি এটা থ্রেশহোল্ড ভোল্টেজ, সেই অ্যামাউন্টটা এখানে কমে যাবে। তাহলে এখানে যদি আমার ভিএম হয়, তাহলে ভিএম মাইনাস ভি কে। তাহলে এই যে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যদি আমি এখন এটা আঁকার চেষ্টা করি, তাহলে হাইয়েস্ট যে পয়েন্টটা সেটা এখন আমার থাকবে হচ্ছে ভি নট ইকুয়াল টু ভিএম মাইনাস ভি কে, এবং এদিকে 0.7 না যাওয়া পর্যন্ত এই ডায়োডটা অন হবে না। তাহলে ধরলাম আমি 0.7টা হচ্ছে এই জায়গায়, তাহলে 0.7-এ পৌঁছানোর পর ডায়োডটা অন হলো এবং পিক পয়েন্ট ভিএম মাইনাস ভিকে পর্যন্ত পৌঁছালো। তারপর আবার আস্তে আস্তে এটা কমতে শুরু করলো, এবং যে মাত্র এখানে আবার 0.7-এ চলে আসলো, 0.7-এর কমে চলে আসলো, তখন ডায়োডটা আবার অফ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে আমার এই ওয়েভ ফর্মটা জাস্ট একটু নিচের দিকে শিফট হয়ে গেছে ভিএম মাইনাস ভিকে নট পর্যন্ত, এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা আবার একইভাবে 0 থাকবে, এবং পুনরায় যখন পজিটিভ হাফ সাইকেল পাবে পুনরায় 0.7 এখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা সাইকেলটা পাবো হচ্ছে এরকম। তাহলে এই উপরের এটা মাঝখানের যেটা, সেটা ছিল আমার আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, এবং পরেরটা হচ্ছে সিলিকন ডায়োড বা যে কোনো প্র্যাকটিক্যাল ডায়োড যার মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ যদি হয় ভিকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। তাহলে এই যে পরের পেজে বইয়ের চিত্রটা দেখানো হয়েছে, আমি এটা হচ্ছে বয়েলস্টেডের বইটা রেফারেন্স হিসেবে নিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে পজিটিভ হাফ সাইকেলের সময় এটা শর্ট থাকছে, তার মানে এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, এবং এটা পুরোপুরি হাফ সাইকেলটাকে ফলো করে 0 থেকে T/2 বা হাফ টাইম পিরিয়ড পর্যন্ত এটা হচ্ছে প্রথম হাফ সাইকেল যেটা, সেটার সমান আউটপুট ভোল্টেজ দিচ্ছে। এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা ওপেন থাকার কারণে এখানে আমরা নেগেটিভ হাফ সাইকেলে কোনো ধরনের ভোল্টেজ পাচ্ছি না। তো আমি আগের পেজে যেটা বুঝালাম এটাই এখানে সামারি আকারে বইয়ের ফিগারটা দেওয়া আছে। এখন আমরা সেম কাজটাই ট্রান্সফরমার ব্যবহার করে করতে পারি। ট্রান্সফরমার যদি ইউজ হয়, এখানে এসি সাপ্লাই সরাসরি এখানে না দিয়ে ট্রান্সফরমারের মাধ্যমে যদি স্টেপ ডাউন করে সিগন্যালটা ভোল্টেজ কমিয়ে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা কিছু সুবিধা পাই। এখন ট্রান্সফরমার ব্যবহার করে আমরা যদি হাফ ওয়েভ রেকটিফিকেশন সার্কিট বানাতে যাই, তাহলে সার্কিটের চেহারাটা হবে এরকম, এবং এটার কিছু সুবিধা আছে। এটার সুবিধাটা কি আমি এখানে তাহলে লিখি, 2 অ্যাডভান্টেজ অফ ইউজিং ট্রান্সফরমার। ফার্স্টেরটা হচ্ছে এটা আমার স্টেপ আপ বা স্টেপ ডাউন করার হচ্ছে সুবিধা দেয়। তাহলে এখানে আমার ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ইট অ্যালাউস স্টেপ আপ or step down the AC input voltage as per demand.
সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে, মানে প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যদি আমাদের এখানে ভোল্টেজটা কম দিতে হয় তাহলে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করে এটাকে স্টেপ ডাউন করে এরপর ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের এসি সাপ্লাই যে ভোল্টেজটা থাকে এটার ভোল্টেজের মান অনেক বেশি থাকে। এরপর সেকেন্ড যে অ্যাডভান্টেজটা থাকবে, সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে দ্য ট্রান্সফর্মার আইসোলেটস দ্য রেকটিফায়ার সার্কিট ফ্রম পাওয়ার লাইন অ্যান্ড দাস রিডিউসেস দ্য রিস্ক অফ ইলেকট্রিক শক। তার মানে এখানে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি এই সার্কিটটা কানেক্ট হচ্ছে না, আমরা ট্রান্সফরমারের মাধ্যমে কানেক্ট করতেছি। তার মানে এখানে আমাদের একটা আইসোলেশন তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে ইলেকট্রিক শকের বা এই সার্কিটের ডায়োডটা নষ্ট হওয়ার প্রবাবিলিটিও কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে দ্য ট্রান্সফরমার আইসোলেটস দ্য রেকটিফায়ার সার্কিট from power line and thus reduces the probability of electric shock or risk of electric shock. তাহলে ট্রান্সফর্মার ব্যবহার করে হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমরা এই দুটো সুবিধা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশনের এভারেজ আউটপুট যেই ভোল্টেজ সেটা বের করব। তাহলে আমাদের এখনকার টাস্ক হচ্ছে ফাইন্ডিং এভারেজ আউটপুট ভোল্টেজ অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। আর এভারেজ আউটপুট ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, আমরা এখানে দেখলাম ইনপুট ভোল্টেজ যেটা সেটা যদি হয় ভিএম সাইন ওমেগা টি, আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি ভিএম সাইন ওমেগা টি, একেবারে ইনপুট ভোল্টেজের মতো হুবহু, যখন কিনা আমার অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, অথবা টাইমের রেসপেক্টে বললে আমরা লিখতে পারি এটা হবে টি এবং এখানে হবে হচ্ছে T/2, এবং এটা হচ্ছে 0 পাই থেকে 2 পাই পর্যন্ত, অথবা টাইমের রেসপেক্টে লিখলে T/2 থেকে একটা ফুল টাইম পিরিয়ড T পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি আমাদের আউটপুট ভোল্টেজ। এখন আমরা যদি এভারেজ আউটপুট ভোল্টেজ বের করতে চাই, তাহলে এভারেজ বের করার জন্য আমরা যেটা করব, ভি এভারেজ ইকুয়াল টু এই যে ভি নট, যেটা ভি নটকে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব ডি ওমেগা টি বা ডিটি, যে কোনো একটা সাপেক্ষে আমি এখানে ডি ওমেগা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, এবং ইন্টিগ্রেট করার পর এটাকে আমরা ফুল সাইকেল যেটা সেটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা জানি ফুল সাইকেলে অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই এবং এখানকার লিমিট হবে 0 থেকে 2 পাই পর্যন্ত। এখন আমরা দেখছি 0 থেকে 2 পাই পর্যন্ত আমাদের আউটপুট সিগন্যালটা এতটুকু এবং এতটুকু, তাহলে এটা হচ্ছে 0 থেকে পাই এবং এটা হচ্ছে 2 পাই। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই, 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 to পাই। 0 to পাই আমার সিগন্যালটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এবং পাই থেকে 2 পাই পর্যন্ত এটা হচ্ছে 0 ডি ওমেগা টি। ওকে, তাহলে এখন এটা 1/2 পাই। এখন ভিএম সাইন ওমেগা টি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা হয় হচ্ছে মাইনাস কস ওমেগা টি, এখানে হচ্ছে পাই এবং 0, এবং এই পাশেটা তো 0, তো এটা আমার হচ্ছে আর থাকছে না এখানে। এখন এই যে আমরা যদি লিমিটের মান বসাই তাহলে কস পাই এর মান হচ্ছে এভাবে লিখি মাইনাস কস পাই, তারপর আবার মাইনাস কস 0। এখন কস পাই এটার মান হচ্ছে -1, তাহলে এখানে -1 +1 হয়ে যাবে, আবার কস 0 এর মান হচ্ছে 1, এবং এখানে যেহেতু একটা মাইনাস আছে, আগেও একটা মাইনাস চলে আসতো এখানে, তাহলে এটা হচ্ছে 1 এবং মাইনাসে আবার 1, তাহলে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভিএমটা হচ্ছে এখানে চলে আসবে, আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে আমরা লাস্টলি ইকুয়েশনটা পাচ্ছি ভিএম ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2
বা বলতে পারি Vm ডিভাইডেড বাই পাই। তাহলে এটা হচ্ছে আমার হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য এভারেজ ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ Vm ডিভাইডেড বাই 2 পাই। একইভাবে আমরা যদি আউটপুট কারেন্ট বের করি, আই এভারেজ আউটপুট কারেন্ট আসবে হচ্ছে আমার Vm ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই এটার রেজিস্ট্যান্স। তাহলে আমি একবারে এটাকে লিখছি Im ডিভাইডেড বাই পাই। তাহলে এটা আমার এভারেজ কারেন্ট পেলাম এবং এভারেজ ভোল্টেজ পেলাম হচ্ছে Vm ডিভাইডেড বাই পাই। এটাকে যদি আমরা হাতে লিখি, মানে লিখি, তাহলে Vm ডিভাইডেড বাই 3.14, তাহলে 3.14 1/3.14 করলে এখানে আসে 0.318 Vm। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের ভোল্টেজ, এভারেজ ভোল্টেজ। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশনের আরএমএস ভ্যালু বের করা ভোল্টেজ এবং কারেন্টের। তাহলে এখানে আমরা বের করব আরএমএস ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ। এখন যদি আরএমএস ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা জানি আরএমএস ভ্যালু বের করার জন্য আরএমএস, দ্যাট মিনস এটার অর্থ হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে আমরা এই সিগন্যালটা আমাদের ছিল ভি নট ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি 0 টু পাই, এবং 0 এটা হচ্ছে পাই টু 2 পাই। এখন আমরা আরএমএস ভ্যালু বের করতে হলে এটাকে ফার্স্টে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে লিখি ভি নট স্কোয়ার ডি ওমেগা টি, তারপর এটাকে মিন করতে হবে, তাহলে 0 থেকে 2 পাই এবং 2 পাই দিয়ে ভাগ করব, এরপর এটাকে হচ্ছে রুট করব। তাহলে এখন এটা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য বারবার রুটটা না লিখে ভিআরএমএস স্কোয়ারটা বের করি। ভিআরএমএস স্কোয়ার তাহলে হবে 1/2 পাই। এখানে 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে Vm স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, এবং পাই থেকে 2 পাই পর্যন্ত হবে 0 ডি ওমেগা টি। এখানে তাহলে থাকলো 1/2 পাই, এই পার্টটা তো 0, সো এটা বাতিল। এখন এই Vm স্কোয়ারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে সামনে নিয়ে আসি Vm স্কোয়ার। তাহলে এখানে থাকলো 0 থেকে পাই সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। এখন এই সাইন স্কোয়ার এখানে যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা হচ্ছে আমাদের হাফ অফ 1 মাইনাস কস 2 ওমেগা টি ডি ওমেগা টি। এখন এটা যদি অ্যাপ্লাই করি, এখানে আমাদের লিমিট আছে 0 থেকে পাই। এখন আমরা ইন্টিগ্রেশনটা এখানে করি, নেক্সট পেজে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে Vm স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই, আর এখানে আমাদের হাফ, এই হাফটাকেও বাইরে নিয়ে আসলাম, এবং এখানে 1কে ইন্টিগ্রেট করলে এটা হবে ওমেগা টি, আর এখানে মাইনাস cos 2 ওমেগা টি, এটাকে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2, মানে ইন্টিগ্রেট। তাহলে এখানে থাকছে আমার Vm স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই, ওমেগা টি এখানে মান বসালে হচ্ছে পাই মাইনাস 0, এবং এখানে আমার থাকছে হচ্ছে sin 2 পাই 2 ওমেগা পাই। এখন sin 2 পাই এটার যে কোনো গুণিতকের ক্ষেত্রে, সরি 2 ওমেগা পাই না, sin 2 পাই। এখন sin 2 পাই এর মান আমরা জানি হচ্ছে 0, আবার sin 0 এর মানও হচ্ছে 0। তাহলে এখানে আমার আলটিমেটলি যেটা থাকছে এটা হচ্ছে Vm স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই, আর এখানে হচ্ছে পাই। তাহলে পাই আর পাই কাটাকাটি চলে গেল, এটা থাকছে হচ্ছে Vm স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো এটা আমরা বের করেছিলাম হচ্ছে Vrms স্কোয়ারের মান। সো এখানে আমাদের Vrms যেটা, সেটা পাচ্ছি হচ্ছে Vm ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের Vrms এর ভ্যালু। একইভাবে Irms,
এটাও আমরা যদি ক্যালকুলেট করি Im ডিভাইডেড বাই 2 হবে, অথবা ইম্পিডেন্স দিয়ে VRMS কে ভাগ করলেও আমরা Im ডিভাইডেড বাই 2 পাবো। এখন ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে পেলাম V অ্যাভারেজের ভ্যালু পেলাম, VRMS এর ভ্যালু পেলাম ফর হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য V অ্যাভারেজ VM I average Im divided by pi, VRMS VM divided by 2, IRMS equal to Im divided by 2. নেক্সট আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের আরেকটি ইম্পর্টেন্ট প্যারামিটার বের করব, যেটাকে বলা হয় হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এখন ফর্ম ফ্যাক্টর কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে রেশিও অফ RMS load voltage or output voltage and average load voltage। তাহলে আমরা দেখছি ফর্ম ফ্যাক্টর, যেটাকে FF এভাবে লেখা হয়, এটা হচ্ছে VRMS ডিভাইডেড বাই V অ্যাভারেজ। এখন তাহলে আমরা মান বসাই। VRMS এর মান পাইছি VM ডিভাইডেড বাই 2 এবং V অ্যাভারেজের মান পাইছি VM ডিভাইডেড বাই পাই। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি পাই ডিভাইডেড বাই 2 or 3.14 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1.57। তাহলে নর্মালি ফর্ম ফ্যাক্টর যেটা হয়, ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয়, যেহেতু VRMS V অ্যাভারেজের থেকে বেশি। তো এখানে আমরা দেখলাম হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1.57। এখানে আমরা আরও বলতে পারি VRMS ইজ ইকুয়াল টু 1.57 অফ V অ্যাভারেজ। ফর্ম ফ্যাক্টরের মতো আমাদের আরেকটা টপিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টরটা কি? রিপল ফ্যাক্টর আমরা এখানে দেখলাম যে ইনপুট ভোল্টেজ যদি এরকম সাইন কার্ভ হয়, সেক্ষেত্রে আমরা আউটপুট যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে, তো আমাদের উদ্দেশ্য ছিল এসি থেকে ডিসিতে কনভার্ট করা, কিন্তু আমরা যে আউটপুট ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিছুটা এসি এবং কিছুটা ডিসি রয়ে গেছে। তাহলে এখন এই যে আউটপুট কারেন্ট, যেটা ফুললি ডিসি কম্পোনেন্ট থাকার কথা, সেখানে এটা বোথ এসি এবং ডিসিকে কন্টেইন করতেছে। তাহলে এই যে রিপল ফ্যাক্টর নামক যে জিনিসটা, এটা মেজার করবে আমাদের এই যে আউটপুটের মধ্যে এসি কম্পোনেন্টের পার্সেন্টেজ কতটুকু। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি আউটপুট যেই আমরা কারেন্ট পেলাম বা ভোল্টেজ পেলাম, ভোল্টেজ বা আমি লিখি কারেন্ট, contains both AC and DC component। এখন রিপল ফ্যাক্টর যেটা করবে, রিপল ফ্যাক্টর এটাকে লেখা হয়েছে গামা দিয়ে, তাহলে গামা মেজার্স the percentage component gamma measures the percentage component in the rectified output। ওকে, তাহলে আমরা এখানে যদি বলি যে রিপল ফ্যাক্টর কিভাবে বের করা হয়, এটার সূত্র আমরা লিখি। তাহলে রিপল ফ্যাক্টর যে বের করা হয়, রিপল ফ্যাক্টরের সূত্র তাহলে লিখি গামা ইকুয়াল টু RMS ভ্যালু অফ এসি কম্পোনেন্ট অফ আউটপুট ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু বা ডিসি কম্পোনেন্ট অফ আউটপুট।
এখন এটার সূত্র প্রমাণ আছে যে গামা কিভাবে বের করব, বাট এটা আমার এই লেকচারে আমি বলছি প্রমাণটা করে দেখাচ্ছি না। এখানে আমরা ফর্ম ফ্যাক্টরের মাধ্যমে যে সূত্রটা আসে সেটা হচ্ছে এফ ফর্ম ফ্যাক্টর স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য ফর্ম ফ্যাক্টরের মান পেয়েছি 1.57। তাহলে 1.57 মাইনাস 1 যদি করি, এখানে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে, আমরা পেলাম হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমার রিপল ফ্যাক্টর হচ্ছে 1.21। তাহলে 1.21 যেটা ওখানে দেখা যাচ্ছে এতটুকু অংশই আমার এসি আউটপুট রয়ে গেছে, তার মানে এই হাফ ওয়েভ রেকটিফিকেশন ইজ নট গুড দ্যাট মাচ। আমাদের নেক্সট টপিক হচ্ছে এফিসিয়েন্সি বের করা, হাফ ওয়েভ রেকটিফিকেশনের এফিসিয়েন্সি। আমরা নর্মাল ভাষায় এফিসিয়েন্সি বলতে বুঝি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু পার্সেন্টেজে যদি নেই তাহলে 100 হচ্ছে গুণ করে দিই। তাহলে এখানে আমাদের এটা আমরা এফিসিয়েন্সি বলতে পারি রেশিও অফ ডিসি পাওয়ার অ্যাভেলেবল অ্যাট দ্য লোড টু দ্য ইনপুট অফ এসি পাওয়ার। যেহেতু আমরা এখানে আউটপুট হিসেবে ডিসি পাওয়ার পাচ্ছি এবং ইনপুট হিসেবে এসি পাওয়ার দিচ্ছি, তাহলে রেকটিফায়ারের জন্য এফিসিয়েন্সির সংজ্ঞা হচ্ছে রেশিও অফ ডিসি পাওয়ার available at the load or output to the input AC power. সো এটা হচ্ছে আমাদের এখানকার এফিসিয়েন্সি। তাহলে আমরা এফিসিয়েন্সিটাকে সূত্র আকারে লিখে ফেলি, এটা হচ্ছে পি আউটপুট লিখি আমি, আর এখানে হচ্ছে পি ইন ইন্টু 100%। এখন আমরা আবার জানি পি ইকুয়াল টু হচ্ছে ভিআই, অথবা লিখতে পারি আই স্কোয়ার আর। এখন এক্ষেত্রে আমার প্রথম যেটা আইডিসি বা আই এভারেজ, আউটপুটের জন্য আমার হচ্ছে ডিসি নিতে হবে এবং ইনপুটের জন্য আমার হচ্ছে এসি নিতে হবে। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে পি আউটপুট যেটা, সেখানে আমার হবে হচ্ছে আই ডিসি মানে হচ্ছে এভারেজ স্কয়ার ইন্টু আর, আউটপুটে পাচ্ছি আউটপুটের রেজিস্ট্যান্স যদি আর হয়, এবং ইনপুটে যেটা ইনপুটে পাবো হচ্ছে এটা যেহেতু এসিটা নিচ্ছি আই আর এম এস স্কয়ার আর। এখন এক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে আমরা যদি এটা আইডিয়াল ডায়োড না ধরে প্র্যাকটিক্যাল ডায়োড ধরি, তাহলে এক্ষেত্রে আমার আই আর এম এস স্কয়ারের সাথে আর এর সাথে আরেকটা ছোট্ট স্মল আর দিয়ে প্রকাশ করলাম, যেটা কিনা ডায়োডের রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। এটা দিয়েও আমরা বের করতে পারি, বা ডায়োডের রেজিস্ট্যান্সটা এতই কম হয় যে এটাকে আমরা নর্মালি ইগনোর করি। ঠিক আছে, তাহলে ডায়োড রেজিস্ট্যান্স এটাকে আমরা নর্মালি ইগনোর করি। তাহলে আমরা এখন এই সূত্রটা দিয়েই এই এফিসিয়েন্সিটা বের করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আই এভারেজ স্কয়ার আর ডিভাইডেড বাই এটা হচ্ছে আই আর এম এস স্কয়ার আর। তাহলে এটা তো আর থাকছে না, আই এভারেজ আমরা পেয়েছি হচ্ছে আই এম স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার, আর আর এম এস পেয়েছি আই এম স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার। সো এখানে আমাদের আলটিমেটলি এফিসিয়েন্সিটা আমরা পাচ্ছি 4 ডিভাইডেড বাই পাই স্কয়ার ইন্টু 100। তাহলে এটা আমাদের আসা হচ্ছে 40.56%। ওকে, তাহলে এখন আমরা পেলাম হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য এফিসিয়েন্সি হচ্ছে 40.56%। এটাও খুব বেশি ভ্যালু না, এটাও যথেষ্ট কমই ভ্যালু। এখন আমরা যদি ওই রেজিস্টারটাকে ইনক্লুড করে বের করতে চাইতাম তাহলে কেমন হতো দেখি। তাহলে এখানে আমরা পাইতাম যেটা পি আউটপুট বা পি ডিসি, এখানে হচ্ছে আমাদের থাকতো আই এম ডিভাইডেড বাই পাই স্কয়ার ইন্টু আর, এবং পি ইনপুট যেটা সেটা থাকতো আই আর এম স্কয়ার আর আর প্লাস আমি এখানে স্মল আর দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই যে পাওয়ারের এফিসিয়েন্সিটা হতো সেটা আমরা পেতাম
IM স্কয়ার R ডিভাইডেড বাই পাই স্কয়ার, তারপর IRMS মানে হচ্ছে IM স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু R প্লাস R, 4 ডিভাইডেড বাই পাই স্কয়ার ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস R। এবং এটাকে আমরা লিখতে পারি 0.4056 ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস R। তাহলে এক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন যদি ডেভেলপ করতে বলা হয়, তো ইকুয়েশন আমরা এভাবেই রেখে দিতে পারি। এখন এটাকে যদি আরো সিম্পলিফাই করতে চাই, তাহলে ফার্দার সিম্পলিফিকেশনের পর আমরা এইভাবে 8 দিয়ে ভাগ করে দেই। তাহলে 8 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 4056 1 ডিভাইডেড বাই 1 প্লাস R ডিভাইডেড বাই R, বা এটাকে লিখতে পারি 0.4056 ডিভাইডেড বাই 1 প্লাস R ডিভাইডেড বাই R। তাহলে এইভাবেও আমরা ইকুয়েশন আকারে এটাকে লিখতে পারি যখন ডায়োডের রেজিস্ট্যান্সটা ইগনোর করা যাবে না। এরপরে কমেন্ট হিসেবে লিখে দিতে পারি ইফ R smaller than capital R, তাহলে আমাদের এফিসিয়েন্সিটা আসা হচ্ছে 0.4056 এবং এটার সাথে যদি 100 গুণ করি লাস্টলি আমাদের 40.56%, যেটা আমাদের উপরেও আর ছাড়া ক্যালকুলেশনেও সেম আসছিল। তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমরা পাচ্ছি এফিসিয়েন্সি হচ্ছে 40.56। নেক্সট আমরা দেখব হাফ ওয়েভ রেকটিফায়ারের আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটাকে বলা হয় হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। অথবা আমরা সংক্ষেপে লিখলে এটা হচ্ছে পিআইভি। এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় পিক রিভার্স ভোল্টেজ অথবা পিআরভি। এখন পিক ইনভার্স ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে রিভার্স বায়াস সিচুয়েশনে এমন একটা ভোল্টেজ যেটা দেওয়া পর্যন্ত ডায়োড ব্রেকডাউনে যাবে না বা অপারেট করবে, ঠিক এরপরে এটা এক্সিট করলেই ডায়োডটা ব্রেকডাউনে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ যেটা কিনা ডায়োডের অ্যাক্রসে দেওয়া যায়। সো দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড across the diode before entering to breakdown region. মানে ব্রেকডাউনে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা হাইয়েস্ট যতটুকু ভোল্টেজ দিতে পারি রিভার্স সিচুয়েশনে। এটা আমাদের কেন জানা জরুরি? এটা জানা জরুরি রিভার্স ডায়োডটা যেন ব্রেকডাউনে না যায়, সেজন্য কতটুকু আমরা রিভার্স ভোল্টেজ দিতে পারবো। এখন তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য দেখি। তাহলে এখন রিভার্স কন্ডিশনে আমাদের সার্কিটটার ডায়াগ্রামটা ছিল এরকম। এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, তারপর ডায়োডটা ওপেন অবস্থায় ছিল, এরপর এখানে দিলাম হচ্ছে রেজিস্টর যেটা লোড বা আউটপুট, যেটার অ্যাক্রসে আউটপুট বের করবো। সো আউটপুট ভোল্টেজ হচ্ছে V0। এবং এক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজ যেহেতু নেগেটিভ, হাফ সাইকেলের ক্ষেত্রে এটা রিভার্স কন্ডিশনে গেছে, তাহলে এই জায়গায় পোলারিটি নেগেটিভ, এই জায়গায় হচ্ছে পজিটিভ। তাহলে একইভাবে পিক ইনভার্স ভোল্টেজ সেটাও আমরা এদিকে পোলারিটি পাবো পজিটিভ এবং এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা দেখেছি যে রিভার্স কন্ডিশনের ক্ষেত্রে বা নেগেটিভ হাফ সাইকেল যখন থাকে সেক্ষেত্রে V0 ইকুয়াল টু 0। তাহলে এখন এক্ষেত্রে আমরা কেভিএল যদি অ্যাপ্লাই করি, এই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আমাদের কেভিএলটা আসবে হচ্ছে VI মাইনাস PIV, তারপর হচ্ছে প্লাস V0 ইকুয়াল টু 0। তাহলে এখন V0 যেহেতু 0, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি পিক ইনভার্স ভোল্টেজ ইকুয়াল টু VI। সো পিক ইনভার্স ভোল্টেজ আমরা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ। তাহলে VI ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ছিল হচ্ছে VM। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে PIV
IV ইকুয়াল টু VM। ক্ষেত্রে আমাদের হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে VM। তার এমন কোনো এসি সিগন্যাল দেওয়া উচিত নয় যেটার পিক ভ্যালু হচ্ছে VM, পিক ওই ডায়োডটার পিক ইনভার্স ভোল্টেজের থেকে বেশি। এখন তাহলে দেখি, এই যে এখানে বোঝা যাচ্ছে যে পিক ইনভার্স ভোল্টেজ যেহেতু VM, তাহলে আমাদেরকে VMটা খুব কম দিতে হবে। ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ যেটা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা দেখেছি যে ট্রান্সফরমার দিয়ে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন করতে পারি। এই কারণে ট্রান্সফরমার দিয়ে নর্মাল এসি সাপ্লাই যেটা সেটাকে কমিয়ে আনা হয়, কমিয়ে এনে তারপর ডায়োডে অ্যাপ্লাই করা হয়। এখন তাহলে দেখি এই হাফ ওয়েভ রেকটিফিকেশনের ট্রান্সফরমার ব্যবহার করার অ্যাডভান্টেজ আমরা দেখছি, তারপরও হাফ ওয়েভ রেকটিফিকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ থেকে যায়। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো এখন আমরা দেখি। তাহলে নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ ওয়েভ রেকটিফিকেশন বা হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে ফার্স্টেই দেখলাম আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে আমার যেই ফ্রিকোয়েন্সি থাকে, মানে পালসেটিং কারেন্ট বা মানে রেকটিফায়ার যেই কারেন্ট, সেই কারেন্টের যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সির ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে অল্টারনেটিং কারেন্টের থেকে আমরা যেই পালসেটিং কারেন্টটা পাচ্ছি সেটার বেসিক ফ্রিকোয়েন্সি basic frequency of the pulsating current in the load is equal to supply frequency। তো এই কারণে আমাদের হচ্ছে একটা ফিল্টার দরকার হয়। ফিল্টার স্টেডি স্টেট ডিসি কারেন্ট পাওয়ার জন্য আমাদের একটা ফিল্টার দরকার হয়। সো টু প্রডিউস স্টেডি direct current and elaborate filtering is needed। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা দেখলাম যে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে অর্ধেকটা পাচ্ছি, ইনপুট যেটা তার অর্ধেকটা। তাহলে যে এসি সাপ্লাই যেটা যে পাওয়ারটা ডেলিভার করতেছে, এসি সাপ্লাই ডেলিভার্স পাওয়ার হাফ দ্য টাইম, শুধুমাত্র পুরো টাইম পিরিয়ডের হাফ টাইমই সে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। সো দ্য আউটপুট ইজ লো। এবং আমরা অলরেডি এফিসিয়েন্সি দেখেছি, এফিসিয়েন্সি হচ্ছে 40%। এটা খুব একটা বেশি ভ্যালু নয়। সো দ্য আউটপুট ইজ লো। সো এই দুইটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করে আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ কমাতে পারি। তাহলে আমাদের নেক্সট টপিকটা ফুল ওয়েভ রেকটিফায়ার হবে এবং তখন আমরা দেখব যে এফিসিয়েন্সি কত হয় এবং সেটা কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ারের থেকে ভালো। সো এখানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে বইয়ের একটা এক্সাম্পল নিয়ে আসছি। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটাতে দেখা যাচ্ছে এখানে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে VI এবং আউটপুট ভোল্টেজ না হচ্ছে একটা 2 কিলো ওহম রেজিস্টারের অ্যাক্রসে, এবং এখানে ডায়োডের কনফিগারেশনটা এভাবে দেওয়া আছে। এখানে ইনপুট দেওয়া আছে, ইনপুট থেকে ইনপুট ভোল্টেজের ওয়েভ ফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে VM হচ্ছে 20 ভোল্ট। ওকে, তো প্রথমে বলা হয়েছে স্কেচ দ্য আউটপুট V0 and determine the DC level of the output for the network. রিপিট পার্ট A if the ideal diode is replaced by a silicon diode। তার মানে প্রথম ক্ষেত্রে A নাম্বার যে কোয়েশ্চেনটা, সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আইডিয়াল ডায়োড বিবেচনা করে আমরা হচ্ছে আউটপুট যেটা সেটা বের করব। তাহলে আইডিয়াল ডায়োড বিবেচনা করে যদি আমরা আউটপুটটা বের করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যখন এটা পজিটিভ হাফ সাইকেল আছে, তাহলে আমরা সার্কিটটা এভাবে আঁকি। এখানে হচ্ছে আমাদের নেগেটিভ, আর এখানে ধরলাম যে পাওয়ারটা সেটা প্রথমে পজিটিভ হাফ সাইকেলে আছে। এখন এখানে দেখা যাচ্ছে পজিটিভ হাফ সাইকেল যখন কাজ করছে তখন ডায়োডটা আমাদের রিভার্স বায়াসে আছে। যেহেতু এদিকে পজিটিভ পোলারিটি, তাহলে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে। ডায়োডটা রিভার্স বায়াসে থাকার কারণে এটা ওপেন থাকবে, এটার মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না এবং আমাদের আউটপুট যে ভোল্টেজটা সেটা হবে 0।
ঠিক আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের বেলায় আউটপুট ভোল্টেজটা 0, এবং যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন আমাদের পোলারিটি চেঞ্জ হয়ে এদিকে নেগেটিভ হবে এবং এদিকে পজিটিভ হবে, তখন ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে, এবং যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন আমাদের ডায়োডের সিচুয়েশনটা হবে এই অবস্থায়। তার মানে এটা শর্ট থাকবে, যেহেতু আইডিয়াল ডায়োড বলে দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে V0, এদিকে মাইনাস এদিকে প্লাস, তার মানে এখন V0টা কি হবে, V0টাও আমার এই যে নেগেটিভ হাফ সাইকেলটাকে ফুললি ফলো করবে। তাহলে এখন আমার এক্ষেত্রে আউটপুট ওয়েভ ফর্মটা পাচ্ছি পজিটিভ হাফ সাইকেল T/2 পর্যন্ত কোনো ধরনের আউটপুট পাবো না, এবং নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমরা এরকম একটা আউটপুট পাবো। এবং এটার যেহেতু VM 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানেও আমার এটা হচ্ছে -20 ভোল্ট, মানে VM হচ্ছে 20 ভোল্টই থাকবে যদি আইডিয়াল ডায়োড হয়। এরপর বি নাম্বারে বলা হয়েছে আইডিয়াল ডায়োডটাকে যদি আমি সিলিকন ডায়োডে রিপ্লেস করি, তাহলে আমরা জানি সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমাদের VK যেটা VK ভ্যালু হচ্ছে 0.7। তাহলে আমরা সিলিকন ডায়োড, এখানে আমাদের আর চিত্র আঁকার দরকার নেই, সিলিকন ডায়োডের ক্ষেত্রেও সেম হবে, প্রথম হাফ সাইকেলে কোনো ধরনের আউটপুট পাবো না, এবং নেগেটিভ হাফ সাইকেলে আমরা একটা আউটপুট পাবো, কিন্তু এটার যেই ম্যাক্সিমাম ভোল্টেজটা সেটা হবে হচ্ছে 20 - 0.7, যেহেতু সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7, তার মানে এটা হবে 20 - 0.7, বা বলতে পারি হচ্ছে 19.3, এদিকে মাইনাস, তো আমরা একটা মাইনাস দিয়ে দিতে পারি 19.3। এবং ডিসি লেভেল অফ আউটপুট বলতে বোঝায় যে আমাদের এভারেজ ভোল্টেজ, আমরা অলরেডি জানি এভারেজ ভোল্টেজ হচ্ছে V average হচ্ছে VM ডিভাইডেড বাই পাই, বা 0.318 ইন্টু VM। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, এবং সিলিকন ডায়োড যদি ব্যবহার করা হয় তাহলে এটা হবে VM - 0.7 ডিভাইডেড বাই পাই, বা এটা হচ্ছে 19.3 ডিভাইডেড বাই পাই, এটা হবে হচ্ছে সিলিকন ডায়োডের ক্ষেত্রে। এবং সি নাম্বারে বলা হয়েছে VM ইজ ইনক্রিজ টু 200 ভোল্ট, এখানে আর কিছুই চেঞ্জ হবে না, 20 ভোল্টগুলা সবসময় 200 ভোল্ট দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো এরকম ম্যাথটা খুবই সহজ, এবং একটু কনসেপ্ট অ্যাপ্লাই করলেই শুধুমাত্র 2-3 লাইনে ম্যাথটা সলভ করা যেতে পারে। ঠিক আছে।